স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। সময় যত যাচ্ছে জাহানারা আলমের করা অভিযোগের সত্যতা এবং এই নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটারই কিন্তু জাহানারার পাশে দাঁড়াচ্ছেন এবং বিসিবিতে ঘটে যাওয়া যৌন হয়রানি, অপমান, নানা ইস্যুকে তারা সামনে তুলে আনছেন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক তায়েব অনন্ত। স্বাগত খেলাযোগে। আমরা তো গত 3 দিন ধরে একটা টপিক দেখছি, জাহানারা আলমের করা অভিযোগগুলো বাংলাদেশ ক্রিকেটকে বলতে গেলে পুরোটাই নাড়িয়ে দিয়েছে। রিসেন্ট আমরা অনেক ক্রিকেটারের কাছ থেকেও নতুন তথ্য পাচ্ছি, যার মধ্যে একটা তথ্য যুক্ত হয়েছে যে বলা হয়েছে রেশমি আক্তার আদুরি তিনি একটি জাতীয় দৈনিকে অভিযোগ করেছেন নাজমুল আবেদিন ফাহিমকে ঘিরে। তিনি যখন নারী দলের দায়িত্বে ছিলেন, তখন উইমেন্স উইংয়ের দায়িত্বে ছিলেন, তিনি বেশ কিছু কোরাম করতেন বিকেএসপিকে ঘিরে। ইভেন তার চারিত্রিক সমস্যা আছে বলেও রেশমা আক্তার আদুরি অভিযোগ করেছেন। যখন এমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলো আসে, এখানে আসলে প্রতিকারের কোনো পথ থাকে কিনা? মানে আপনি যেটা খবর পড়ছিলেন যে জাহানারা আলমের ইস্যুতে যে তদন্ত কমিটি তাদের নাম প্রকাশ করেছে কালকে রাতে বিসিবি, এবং যে নামগুলো আমরা দেখছি যারা এই তদন্ত করবেন, এবং তার মধ্যে নতুন যে ডিরেক্টর এসেছেন রুবাবা দৌলামদ্দিন, তিনিও আছেন। সো এই ইনিশিয়েটিভটা কিন্তু ভালো ইনিশিয়েটিভ। আপনি তদন্ত কমিটির মধ্যে 3 জনের মধ্যে একজন নারী রেখেছেন, কারণ বিষয়টা যেহেতু স্পর্শকাতর এবং বিষয়টা জাতীয় থেকে আসলে এখন ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত গিয়ে ঠেকেছে। তার সাথে আপনি নতুন যে ইস্যুটা বললেন নাজমুল আবেদিন ফাহিমের, এই ইস্যুটা আসলে আমি জানি না, আমি জানলে আরও ভালো বিস্তারিত হয়তো বলতে পারতাম। তবে ওভারঅল আপনি যেরকম বলছেন যে অনেক ক্রিকেটার এটা নিয়ে সরাসরি কথা বলছেন, যেমনটা আমি খালেদ মাহমুদ সুজনের সাথে এটা নিয়ে কথা বলেছি 2 দিন আগে, যে এটা নিশ্চয়ই তারা সবাই বিব্রত, মানে যারা একটা সময়ে এই মেয়েদেরকে কাছ থেকে দেখেছেন কাজ করতে, কিংবা মঞ্জুরুলের সাথে কাজ করেছেন বা খেলেছেন, তারা আরও ভালো বলতে পারবেন যে তারা আসলে কিভাবে ছিলেন অ্যাজ এ পার্সন, তারা কীরকম ছিলেন অ্যাজ এ ক্রিকেটার, তারা কেমন ছিলেন, গ্রো করেছেন কিভাবে, তাদের চরিত্র কিভাবে বিকশিত হয়েছে। সেসব জায়গা থেকে মঞ্জুরুল ইসলামের বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। মানে হয় কি, ধরেন একটা ক্যারেক্টার যখন কন্টিনিউয়াসলি একটা ক্যারেক্টারের এগেনস্ট এই ধরনের অ্যালিগেশনস বা অভিযোগ উত্থাপিত হতে থাকে, তখন কোথাও না কোথাও তো তার পূর্ব পরিচিত বা তার সাথে যারা খেলেছেন বা যারা তার কাছে ছিলেন, তারাও তো এক ধরনের একটা নেতিবাচক মনোভাব তার সম্পর্কে রাখতে পারেন। সো এক্স ক্রিকেটাররা বা যারা তার সাথে খেলেছেন, তাদের 4-5 জনের সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে, ইটস আ মিক্সড রিয়াকশন। কেউ বলছেন এটা হওয়ারই কথা না, কেউ বলছেন এটা হতে পারে, দেয়ার ইজ এ পসিবিলিটি, প্রবাবিলিটি। সো ব্যাপারটা খুবই অদ্ভুত। তবে আমি আপনি যেই খবরটা বললেন ক্রিক অপারেশনসের প্রধান, তাকে ঘিরে যেটা বললেন, বা আমাদের সাবেক নারী নির্বাচক, সাবেক পেসার মঞ্জুকে নিয়ে যে বিষয়গুলো রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি 15 দিনের মধ্যেই এই জিনিসটাকে যেন আর টানা হেঁচড়া করা না হয়। যদিও তামিম খুব ভালো একটা কথা বলেছিলেন যে অবশ্যই এটা ক্রিকেট বোর্ড, শুধু ক্রিকেট বোর্ড না, যেন ক্রিকেট বোর্ডের বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপ যেন থাকে, এটা যেন বাইরে থেকে করা হয়। কারণ এটার ফলাফলে আপনি যা দেবেন, সেটা যদি কোনো কারণে দর্শকরা মনে করে যে এটা ন্যায় জাস্টিসটা হয়নি, সেক্ষেত্রে কোয়েশ্চেনটা আরও একবার বিসিবির দিকে চলে যাবে। ঘটনাটা যখন ঘটেছে তখন তো এখনকার যে পরিচালনা পর্ষদ ছিল, তারা তো এই পরিচালনা পর্ষদ তখন ছিল না। এই ঘটনাটা আজ থেকে 3-4 বছর আগের ঘটনা, জাহানারার ঘটনাটা। সো এই পরিচালনা পর্ষদ যেহেতু ছিল না, তারা কেন এটার দায় নেবে? সো তাদেরকে এই দায় মুক্তির জন্যে একটা সঠিক পথের মাধ্যমে আমার মনে হয় এই বিচারটা করা উচিত। এবং যাদেরকে তারা রেখেছে তদন্ত কমিটিতে, আমি মনে করি যে ঠিক আছে, এখানে বিসিবির প্রতিনিধিও রয়েছেন, বাইরের প্রতিনিধিও রয়েছেন। তবে তারপরও যদি, আমি জানি না এই কমিটি করার সময় আসলে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে তারা কনসাল্ট করেছে কিনা, নিশ্চয়ই করেছে, করে থাকলে তো খুব ভালো। আর যদি না করে থাকে, তাহলে যদি ক্রীড়া উপদেষ্টাও যেমন বলেছেন যে তাদের পক্ষ থেকে জাহানারার সাথে কথা বলা হবে, তারাও খুব দায়িত্বের সাথে বিষয়টা কেয়ার করছেন। তবে আমি ব্যক্তিগতভাবে জাহানারের এই ঘটনার পর বলবো যে ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এখন যেমন মঞ্জু বলছেন যে এমনটা হয়ে থাকলে আগে বলেনি কেন, এবং ইটস এ স্ট্রং ভ্যালিড পয়েন্ট। তো এই ধরনের ঘটনা ঘটলে, যদি কোনো নারী ক্রিকেটারের সাথে এমন ঘটনা ঘটে, অবশ্যই তার সাথে সাথেই বলা উচিত, কোনো রকমের ভয় ডর থাকা উচিত না। এখন আমি মনে করি বাংলাদেশের মানুষজন নারীর নিরাপত্তায় অনেকখানি সবাই এগিয়ে রয়েছে, প্রত্যেকেই চায় যে তার নিজ কর্মস্থলে নারীরা যেন নিরাপদ থাকে। আমরা দেখতে পাচ্ছি 15 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে, এবং এই কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে 2 জন নারী রয়েছেন, এবং যিনি এটার আহ্বায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম রয়েছেন এখানে, আর আমাদের নতুন বিসিবি পরিচালক রুবা দৌলা রয়েছেন।
এখন যারা আছেন তারা কিন্তু আসলে ক্রিকেটের সাথে জড়িত নন, প্রধান কথা এটাই। এবং নারীদের কাছ থেকে তথ্য আনতেও তো একটু সময় লাগে। এখানে অনেক সামাজিক প্রতিবন্ধকতা থাকে, তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য নানা ধরনের সাহস যোগাতে হয়। 15 দিন কি খুব পর্যাপ্ত সময় হয়েছে এই সত্যগুলো বের করে আনার জন্য? বা কমিটিতে যারা রয়েছেন তারা নারী ক্রিকেটারদের সাথে ডিল করার ব্যাপারে বা ক্রিকেটের যে বর্তমান অবস্থা সেটা বোঝার ব্যাপারে ক্যাপেবল কতটা? একজন জাস্টিস রয়েছেন আপনি যেমনটা বলছিলেন, এবং বলছিলেন যে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ আছে কিনা। রুবাবা দৌলাকে এখন আপনার ক্রিকেট সংশ্লিষ্ট আসলে ধরতে হবে, অ্যাজ শি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টরস আউট অফ 25। এবং ভাইবটা আসলে তিনি ধরতে পারবেন। আচ্ছা, এবং আরো একজন রয়েছেন সারওয়াত সিরাজ শুক্লা, যিনি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। তো আমি যেটা মনে করি যে নারী হিসেবে যেহেতু তারা দুজন নারী রয়েছেন, তারা বিষয়টাকে স্পর্শকাতর বিষয়টাকে তারা হ্যান্ডেল করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এটা নিয়ে ডিবেট থাকতে পারে, বাট আমি মনে করি যে তারা এটা করতে পারবেন। এবং আপনি বলছিলেন 15 কার্যদিবস, আমি মনে করি আরও কম সময় করা উচিত, খুব দ্রুত এটা নিষ্পত্তি করা উচিত। এবং খুব দ্রুত যে যদি কেউ মানে এখানে যদি কেউ দোষী হয়ে থাকে, তার দোষটাকে যেন স্ট্রংলি মানে জিনিসটাকে আওতায় এনে এটা শাস্তিটা, সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। কারণ এই ধরনের হ্যারাসমেন্ট, একটা নারী যখন এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হন, তখন কিন্তু আপনি দেখেন যে এটা কিন্তু একটা পারফর্মিং আর্ট। একটা পারফর্মিং আর্টে কোনো কারণে আপনার একটা মেন্টাল ব্লকেজ যদি তৈরি হয়, আপনি যদি আপনি জাহানারা জায়গা থেকে চিন্তা করেন, যদি আসলে ঘটনাটা ঘটে থাকে, তাকে যে একান্ত ব্যক্তিগত যে তথ্যগুলা তিনি দাবি করেছেন যে তাকে মঞ্জু করেছেন, সেই তথ্যগুলো যদি আসলেই মঞ্জু জানতে চেয়ে থাকেন, তাহলে ওনার যে ক্রিকেট নিয়ে ওনার যে চিন্তা ভাবনাটা ছিল বা ভালো পারফর্ম করার যে জায়গাটা ছিল, সেটা কমপ্লিটলি ব্লক হয়ে যাবে। কারণ উনি তখন চিন্তা করতে থাকবেন যে আমার ম্যানেজার অথবা আমার নির্বাচক তো আসলে আমাকে অন্য দৃষ্টিতে দেখছেন। পারফর্মের জায়গাটা যখন ব্লক হয়ে যায় নীতি নির্ধারকদের কাছ থেকে। এবং কালকে আমি ইনফ্যাক্ট রোমানার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে রোমানা বলেছিলেন যে মঞ্জু সাহেব এক এবং অদ্বিতীয় ছিলেন, এতটাই পাওয়ারফুল ছিলেন যে সবাই তার কথায় উঠতে এবং বসতেন, এমন একটা অভিযোগ রুমানার কাছ থেকে এসেছে। আমি মনে করি যে এরকম রুমানা যেমন বলছেন, এরকম বাকি ক্রিকেটাররা কি বলছেন সেটার একটা ডাটাবেস থাকা উচিত। আপনি যাদের কথা বলছিলেন তদন্ত কমিটিতে রয়েছেন, তারা যদি এই এক্স ক্রিকেটার কিংবা এই কারেন্ট ক্রিকেটারদের সাথে কথা বলেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমার মনে হয় খুব দ্রুত। এবং আপনি বলছিলেন 15 দিন খুব কম হয়ে গেছে কিনা, আমি মনে করি না কম হয়েছে। আমরা দেখতে পেয়েছি গত বিপিএল এ যে ফিক্সিং এর একটা অভিযোগ এসেছিল, সেটা তদন্ত রিপোর্ট গেল আগস্টে আমরা হাতে পেয়েছি। সো সেই বিপিএল এর একটা লম্বা সময় ধরে তদন্ত হয়েছে, সেখানে নারীদের ব্যাপারে এত সেন্সিটিভ ইস্যুগুলো 15 দিনের মধ্যে হয়ে যাবে হলে ভালো। কিন্তু যদি না হয়, যদি এখানে গোজামিল দেওয়ার একটা আমরা চেষ্টা দেখে থাকি, তাহলে নারী ক্রিকেট আসলে কতটা হ্যাম্পার করবে এটা? আপনি যে তদন্ত প্রতিবেদনের কথা বলছেন, ওটার হিসেবটা তো আবার আলাদা। মানে ওখানে তদন্ত প্রতিবেদন করা হয়েছে নিশ্চয়ই কাউকে শাস্তি দেওয়ার জন্য, তাই না? আমরা এর আগে দেখেছি যে ক্রিকেটার আশরাফুল শাস্তি পেয়েছেন, সাকিব আল হাসান শাস্তি পেয়েছেন। সো সেই জায়গা থেকে এত ভালো উদ্যোগ ছিল, ভালো একজন মানুষকে আনা হয়েছে যিনি দীর্ঘ সময় ধরে এইসব বিষয় নিয়ে কাজ করছেন, এবং এটার কিছু একটা করবে বলে তো বিসিবি এত উদ্যোগ নিয়েছে, 900 পৃষ্ঠার কথা যেটা বলা হচ্ছে। কিন্তু এটা খুব সাসপিশাস যে কেন এটাকে প্রকাশ করা হচ্ছে না। এতজনের নাম শোনা যাচ্ছে, স্পেকুলেশন শোনা যাচ্ছে। এটা তখনই হয় যখন এটার এমন কিছু ঘটনা এখানে আছে যেটা বাংলাদেশের ভাবমূর্তি আসলে নষ্ট করতে পারে, বিপিএলটা চালার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, অথবা নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কারো হাতে ঘা লেগেছে এই 900 পৃষ্ঠার প্রতিবেদনে, সে কারণে হতে পারে। আমি দুইটাকে দুই জায়গায় রাখতে চাই। আর আমি মনে করি ওইটাকে এখানে যেহেতু আপনার তারা চাইলে এটা করতে পারে এবং তারা করছেন, কিন্তু তারা কিন্তু প্রতিবেদনটা হোল্ড করে রেখেছেন যে আনটিল প্রুভেন গিলটি বলে কিন্তু তারা ওই ক্রিকেটারদের আবারও নামিয়ে দিচ্ছেন, হুইচ ইজ কমপ্লিটলি এ ব্যাড থিং। আমি মনে করি যে যারা অভিযুক্ত তারা অভিযুক্ত বলেই তো তাদের নামটা এসেছে প্রতিবেদনে। তাহলে আপনি প্রতিবেদনটা করে তাদেরকে যদি আবার মাঠেই নামিয়ে দেন, তাহলে এই অভিযোগের দায়টা কি থাকলো? আমি মনে করি না দুটো এক জিনিস। আর আপনি যে কথা বলছেন, আমার মনে হয় যে রুমানা যেমন কালকে মুখ খুলেছে, তেমনি বাকি যারা রয়েছেন এক্স যারা খুব ইমিডিয়েটলি আসলে চলে গেছেন দলের বাইরে, অথবা যারা খুব গত 21, 22, 23 ওই সময়টাতে দলে ঢুকেছেন, প্রত্যেকের সাথে কথা বলা উচিত। যে তদন্ত কমিটি হয়েছে, দুজন নারী রয়েছেন, তারা কথা বলে আমার মনে হয় যে এই বিষয়টাকে, আপনি বলছেন 15 দিন, 15 কার্যদিবসের কথা বলা হয়েছে, আমি তো মনে করি 10 থেকে 12 দিন এটা সুরাহা করা উচিত। আমরা একটা কথা জানি যে যে অত্যাচার করে আর যে সহ্য করে, দুজনে আসলে সমানভাবে দায়ী থাকে। অনেকটা এটা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বলে থাকি। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিসিবি নারী বিভাগের কর্মকর্তা সরফরাজ নওয়াজ বাবু, ম্যানেজার এস এম ফায়াজ, সুরাইয়া আক্তার ফিজিও এবং কোচ মাহমুদ ইমন, এই 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত করার একটা প্রক্রিয়া চলছে এবং এই বিষয়ে সিও সায় দিয়েছেন। আমরা একটা জাতীয় দৈনিক আজকে শুনতে পেলাম। কথা হলো যে সিওর বিরুদ্ধে তো আসলে একটা অ্যালিগেশন আছে যে তাকে অভিযোগ দেওয়ার পরেও সে সেভাবে আসলে উদ্যোগটা নেয়নি সেটা সলভ করার ব্যাপার, জানা এটা বলেছেন। তাহলে সিও আসলে এই বরখাস্ত বা সাময়িক অব্যাহতি দেওয়ার তালিকায় কেন নেই? আপনি দেখেন, মানে নাজমুল হাসান পাপনের সময় অনেক বিষয় নিয়ে আপনি তর্ক করতে পারেন,
এবং ওই সময়ে অনেক কিছু মনোমতো হয়েছে, মন মতো হয়নি, কেন হয়নি এগুলো নিয়ে ডিবেট হয়েছে। কিন্তু নাজমুল হাসান পাপনের বোর্ড যখন ছিলেন 10 বছর বা তার কিছু বেশি সময় তারা যখন রাজত্ব করেছেন, তারা যখন বোর্ড চালিয়েছেন, সেই সময়টিতে কিন্তু তারাই একটা জায়গায় খুব স্ট্রিক্ট ছিলেন, সেটা হচ্ছে শাস্তির ক্ষেত্রে। মোহাম্মদ আশরাফুলকে কি শাস্তি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। সাকিব আল হাসান এয়ারপোর্টে চলে গিয়েছিলেন, সেখান থেকে তাকে ফিরিয়ে এনে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সো আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে মানে বাংলাদেশের দুই সুপারস্টার আশরাফুল এবং সাকিব আল হাসানের ক্ষেত্রে যারা জিরো টলারেন্স নীতিতে ছিলেন, তারা এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুতে তারা কিছু করবেন না। আই ডোন্ট বিলিভ দ্যাট। কারণ তারা ওই যেই জায়গাটা তারা ভালো কাজ করেছেন সেটা তো মাথায় রাখতে হবে। এটা কিন্তু নাজমুল হাসান পাপন বোর্ডের সময়কারই ঘটনা। সো বিষয়টা যদি আসলে সিইও পর্যন্ত গিয়ে থাকে, আই এম ভেরি সারপ্রাইজ যে এটা কেন বোর্ড মিটিংয়ে এই বিষয়টি উঠলো না। বোর্ড মিটিংয়ে এটা উঠলে অবশ্যই ওখানে যারা ছিলেন তারাই তো সাকিব আশরাফুলের কাছে সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা এত বড় একটা এলিগেশন, তখন তারা কোনো সিদ্ধান্ত নিতেন না, তদন্ত করতেন না। সো এটা খুবই সাসপিশাস যে যেই অভিযোগটা জাহানারা করেছেন যে তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠির কোনো উত্তর তিনি পাননি। এবং এটা তো এমন কোনো জায়গা না যে তিনি অস্ট্রেলিয়া থেকে চিঠি পাঠিয়েছেন, ওই চিঠি এসে পৌঁছায়নি। চিঠি তো তিনি ক্রিকেট বোর্ডে থেকেই দিয়েছেন, এবং সেই চিঠি তো উনি চাইলে একদম মানে ডোর টু ডোর দিতে পারেন, সিইওর দরজা পর্যন্ত চিঠি চলে যেতে পারে। সেই চিঠি সিইওর না পাওয়াটা আমার কাছে খুবই সাসপিশাস। তাহলে এটাও এখন বের করতে হবে যে আদৌ জাহানারা চিঠি দিয়েছেন কিনা, এটাও তো একটা বিষয়। মানে এই ধরনের ক্ষেত্রে হয় কি, নারীর পক্ষ থেকে যখন এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যু বলা হয়, তখন আপনি যেটা বলছিলেন যে তখন ওই ইমোশনের কারণে অনেক সময় বিষয়টা ওইদিকে চলে যাচ্ছে। উনি মনে হয় সত্যিই বলছেন, আদৌ কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন সেটাই তো ভেরিফিকেশন করার জন্যই তো এখানে তদন্ত কমিটিটার প্রয়োজন। আর যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, কোচ বা কোচিং স্টাফ বা ফিজিও, তারা আসলে শাস্তির আওতায় থাকতে পারেন বা সাময়িকভাবে বরখাস্ত হতে যাচ্ছেন। ঠিক একইভাবে যাদের আন্ডারে এই সবগুলো হয়েছে, গত আমরা যদি বলি বিসিবি বোর্ডে যারা ছিলেন, তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না, বা তাদের বিরুদ্ধে আসলে এই ধরনের অ্যাকশনগুলোতে যাওয়া বিসিবির জন্য কতটা দরকার, যে পরিচালকদের আসলে বা সাবেক পরিচালকদেরও নিষিদ্ধ করা ক্রিকেট থেকে, বা তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাসপেন্ড করে রাখা, এগুলো তো আসলে বাংলাদেশ ক্রিকেটে একটা দৃষ্টান্ত হতে পারে পরবর্তীতে যারা দায়িত্বগুলো নেবেন বা নারী দলের দায়িত্ব আসলে সামলাবেন। আমি স্ট্রংলি বিলিভ করি যে যেই কমিটি এখন যারা রয়েছেন তারা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে, আমি ইনফ্যাক্ট গত 2 দিনে শুনছি যে আমিনুল ইসলাম বুলবুল অনেক ভালো কাজ করার চেষ্টা করছেন। আপনি জানেন আজকেই তো একটা ক্রিকেট কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে 2 দিন ধরে মানে ক্রিকেট কনফারেন্স চলবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তো এই ধরনের কনফারেন্স হয়নি। তো ভালো উদ্যোগকে আসলে আমি প্রশংসা করতে রাজি আছি, এবং আমি বিশ্বাস করি যে ওনারা 15 দিনের মধ্যেই একটা সঠিক সিদ্ধান্তে আসবেন। আমিনুল ইসলাম বুলবুল অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, এবং ক্রিকেটের সাথে সবচেয়ে বড় কথা আইসিসি এসিসিতে কাজ করার ফলে ওনার মানে সংগঠক হিসেবে গ্রোথটা অনেক ভালো হবে। উনি এই ধরনের একটা ইস্যুকে খুব সহজে ছেড়ে দেবেন বলে আমি মনে করি না, এবং ছেড়ে দেওয়া উচিতও না। ওনার ক্ষেত্রে তো আরো বেশ কিছু জায়গায় রয়েছে ধরে ধরে কাজ করার জন্য, যেমন বিশেষ করে জাহানারা আরেকটা ইন্টারভিউতে তিনি গতকালকে আরেকটা অভিযোগ করেছেন যে 2023 টি-20 বিশ্বকাপের সময় লতাকে যে ফিক্সিং এর প্রস্তাব দেওয়া হয়েছিল সোহেলির কাছ থেকে, আরেকজন ক্রিকেটারের কাছ থেকে, সেই বিষয়ে সে সময়কার যিনি ছিলেন নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, যাকে ঘিরে এত অভিযোগ, তিনি অবগত হয়েছিলেন। তাকে জাহানারা নিজে থেকেও বলেছিল, লতা বলেছিল, সে মঞ্জুরুল সেটা বিষয়টা চেপে যাওয়ার জন্য লতাকে আসলে সাজেস্ট করেছিলেন, জাহানারাকে বলেছিলেন যে তিনি দলটাকে বাঁচাতে চাইছেন। একজন নির্বাচক যদি আসলে এই কাজটা করে থাকেন, আমরা তো জানি না, যদি আসলেই করে থাকেন, এটা তো আরেকটা দিক উন্মোচিত হচ্ছে যে ফিক্সিং এর ব্যাপারটা এই জায়গাতেও ডিল করার ব্যাপার থাকছে, শুধুমাত্র তো যৌন হয়রানি সেটা তো না। দেখেন, ও যখন প্রথমে তো একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বললেন জাহানারা, তার আগে কিন্তু একটা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে তার ইন্টারভিউটা, যেখান থেকে বিষয়গুলো এসেছে। তখন আপনি যেটা বললেন যে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং হোয়াট এভার ইট ইজ, যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটা নিয়ে মঞ্জু সাহেব বলেছেন যে এটা নিয়ে কথা বলার দরকার নেই, চেপে যাও। এটার সাথে আরও কিছু গুরুতর অভিযোগ কিন্তু সেখানে ছিল, যেমন বাংলাদেশের ক্যাপ্টেন, নারী দলের ক্যাপ্টেন, তিনি নাকি জুনিয়র সতীর্থদের গায়ে হাত তোলেন এবং তাদেরকে দিয়ে কিট ব্যাগ টানেন, বা আরও নানা রকমের অনেক ইস্যুস ছিল। আমি মনে করি যে তখন ওই কালের কণ্ঠের পত্রিকার ওই প্রতিবেদনের ঠিক ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ড থেকে তড়িঘড়ি করে একটা প্রেস রিলিজ ছাড়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন। তার 2 দিন পরে যখন জাহানারার ভিডিওটি আসলো, তখন কিন্তু ইস্যুটা অন্যদিকে ঘুরে গেল। সো আমি মনে করি একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য ঠাস করে একটা সিদ্ধান্তে না গিয়ে সেটার গভীরে যাওয়া উচিত। ক্রিকেটাররা তো আর কোনোভাবে মানে আপনার ওয়ার্ক প্লেসে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা অ্যাকসেপ্টেড না। কারো ওয়ার্ক প্লেসে কোনো রকম ঘটনা, কেউ যদি পারফর্ম করতে না পারে তাকে পারফর্ম করার সুযোগ দেওয়া হবে, এবং তিনি না পারলে তাকে বলা হবে যে আপনি সসম্মানে চলে যান।
গায়ে হাত তোলার বিষয়টি অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কখনই করতে পারেন না। এখানে তো শুধু ম্যাচ ফিক্সিং গড়াপেটার বিষয় না, এখানে একটা টিমের কোরামের বিষয় রয়েছে, এক না একতন্ত্রের বিষয় রয়েছে, জ্যোতির এই আধিপত্যের বিষয়টি নিয়ে জাহানারা যেমন বলেছেন, তেমনি কালকে রুমানাও বলেছেন যে জ্যোতি চাইলে এমনটি করতে পারেন। মারুফার মতো একদমই ইয়াংস্টারকে নাকি এমন কিছু বলেছেন যে মারুফা মন খারাপ করে বেরিয়ে গেছেন। সো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আপনি ম্যাচ ফিক্সিংয়ের কথা বলছিলেন, যদি এটা হয়ে থাকে এটা তো আরও বড় এলিগেশন। বিষয়টি হয়েছে কি, যৌন কেলেঙ্কারির ঘটনাটি বা শব্দটি ঢুকে যাওয়ার কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা আসলে খুব একটা জমছে না। প্রত্যেকটা ইস্যু, জ্যোতি এক না একতন্ত্র চালান, গায়ে হাত তুলেন, এইটা যেমন একটা সেন্সিটিভ ইস্যু, যেটা নিয়ে রুমানাও বলছেন, জাহানারাও বলছেন, সেটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবে ম্যানেজার এবং সাবেক নির্বাচক বলেছেন যে বিষয়টি চেপে যাও, এটা তো আরও বড় গুরুতর অভিযোগ। সাথে তো ফিজিক্যাল অ্যাসল্টের বিষয়টি রয়েছে। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি দিস ইজ হাই টাইম ওয়েন উই শুড স্টপ অল দিস থিংস ইন বাংলাদেশ ক্রিকেট। অবশ্যই আসলে যে অভিযোগগুলো উঠেছে একের পর এক, শুধুমাত্র একটা ইস্যুতেই আসলে আমরা ফোকাস না দিয়ে সবগুলোই যাতে আলোর মুখ দেখে ন্যায়ের পথ পায়, সেটা আসলে আমাদের সবার কাম্য।